না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, সিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যে আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই সিঁদুর নিয়ে অর্থাৎ বিয়ে নিয়ে অর্থাৎ দম্পতিদের নিয়ে এই ইউটিউবে সেই গত বছর থেকে যা চলছে এখনও পর্যন্ত, সত্যি ভাবছি যে এই সিঁদুরটার মানুষের জীবন কিভাবে বদলে দেয়, অর্থাৎ এই বিয়ে কিভাবে মানুষের জীবন বদলে দেয়। আমরা বিয়ের আগে ছেলেরা ছেলের মা বাবার কাছে, মেয়েরা মেয়ের মা বাবার কাছে ম্যাক্সিমাম আমরা ভালো থাকি। বাবা মারা দেখাশোনা করে রাখে আমাদেরকে, মানে যতটুকু তাদের সামর্থ্য তাই দিয়ে আমাদেরকে রাজকন্যার মতন রাখে এবং রাজপুত্রের মতন রাখে, ছেলেদের কথা বলছি। ভাগ্যটা আমাদের মেন পরিবর্তন হয় কিন্তু বিয়ের পরেই, সে পুরুষের ক্ষেত্রে হোক মহিলার ক্ষেত্রে হোক, বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই পরিবর্তিত হয়, ঠিক আছে? তো সেদিক থেকে দেখলে পরে গত বছর থেকে শুরু হয়েছে ম্যান্ডি আর স্যান্ডির কাহিনী, এই বছরে এখনও রানিং চলছে কাদের কাহিনী? টিনা আর ফন্দীপের কাহিনী। তো এই পুরো এই যে শোরগোল চলছে, হ্যাঁ, আমাদের এইটুকুর মধ্যে যে শোরগোল চলছে সেটা কিন্তু বিয়েকে কেন্দ্র করে। তো এই কারণেই এই গানটা আমি করলাম, ঠিক আছে? আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় ভগবান আমাদের সঙ্গে যা করছে কেন করছে, এরকমটা কেন করছে। তবে হ্যাঁ, তুমি যদি সৎ থাকো, তুমি যদি কারো ক্ষতি না করে থাকো, তাহলে ভগবান তোমার সাথে যা করছে সেটা যদি তোমার আপাত দৃষ্টিতে খারাপ মনেও হয় বা তুমি তার জন্য কষ্ট পাও, মনে করতে হবে ভগবানের কোনো সৎ উদ্দেশ্য রয়েছে। অবশ্যই ভগবানের উদ্দেশ্য সবসময় সৎই থাকে, তার উদ্দেশ্য অনেক বড় রয়েছে, যেটা আমাদেরকে হয়তো পরবর্তী লাইফে খুশি দিতে পারে। এটা মনে করে আমাদেরকে সবসময় পজিটিভ ভাবে থাকতে হবে। তো আর তোমাদেরকে আগের ভিডিওটা, তোমরা সকালবেলা যে ভিডিওটা পেয়েছো সেখানটা আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব, কিছু কথা এমন বলবো যেটা কিনা তোমাদেরকে অনেকটা মানে বুঝতে সাহায্য করবে যে বিষয়টা কি চলছে, ঠিক আছে? তো সেই বিষয়ে যাওয়ার আগে দুজনে যে ভিডিও ছেড়েছে সেই দুটো নিয়ে কথা বলিনি, সেই দুজনের ভিডিও নিয়ে দুটো কথা বলিনি। প্রথমে টিনা ভিডিও ছেড়েছে। টিনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের মাথার মধ্যে অনেক কিছু চলে, সবসময় টিনাকে নিয়ে অনেক কিছু চলে এবং নিজেদেরকে তার যারা হনু মনে করে, বিরাট বড় বড় হনু মনে করে, তো এবং ব্যাকডোর দিয়ে সবসময় ক্ষমা চেয়ে নেয়। তো তাদের মধ্যেই কিছু আর কি বড় মাতব্বর কি বলেছে যে টিনা পয়লা বৈশাখে এবং সংক্রান্তির দিন সুদীপ্তদের বাড়িতে ছিল, ঠিক আছে? বাড়িতে ছিল না, সেই কারণে নাকি আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি। তো তাদের মুখে তো সপাটে জুতোর বাড়ি মেরেই দিল টিনা আজকের ভিডিওটা ছেড়ে। মন মানসিকতা খুবই খারাপ যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে টিনাকে আমি ফোন করেছিলাম, ওর গলার আওয়াজ কিন্তু খুব লো সাউন্ড করছে, আমি তোমাদেরকে বলেছি, আশা করছি তোমাদের মনে আছে যারা যারা দেখেছো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, কিরে মন মানসিকতা ভালো নেই না? তখন আমাকে বলেছিল, কে বলেছে ভালো নেই, আমি তো ভালোই আছি। তো ওর যে ওই যে কথা আমি তো ভালোই আছি, ওর মধ্যেই আমি বুঝতে পেরে গেছিলাম যে ও কতটা ভালো আছে। আর সেটারই প্রতিফলন ঘটেছে ওর আজকের ভিডিওতে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো যারা যারা বলছিল যে টিনা সুদীপ্তদের বাড়িতে সংক্রান্তি বলো পয়লা বৈশাখ বলো কাটিয়ে এসেছে, তাদের মুখে সপাটে জুতোর বাড়ি মেরেই দিয়েছে। তো চড়ক পুজোতে গিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে টিনা সংক্রান্তির দিন কোথায় ছিল। পয়লা বৈশাখ সহ যে একটা কি বললো শুক্লা ষষ্ঠী না কি আছে, সেখানে যে গোটা কি দাঁতে না কেটে জল দিয়ে গিলে খেতে হয় ওষুধের মতো, সেটা খেয়েও দেখিয়ে দিল যে টিনা কিন্তু পয়লা বৈশাখের দিনও বাপের বাড়িতেই ছিল। এরা যে বিনা কারণে নিজেদের মানে কি বলবো সাংসারিক অশান্তিজনিত কারণে অন্যের মধ্যেও অশান্তি খুঁজে পায় বা অন্যের সংসারেও অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। তারা তাদের মানে কি বলবো এত বড় বড় মাতব্বর মনে করে নিজেদেরকে, যে নিজেদের অনুমান এমনভাবে চালাচ্ছে যে নিজেরাই সপাটে বারবার জুতোর বাড়ি খাচ্ছে, একদম মুখ বরাবর একদম জুতোর বাড়ি খাচ্ছে, ঠিক আছে? তো ওর মন মানসিকতা খারাপ থাকার জন্য ডিটেলস ভিডিওটা শেয়ার করেনি, বাট হ্যাঁ এইটুকু আমাদেরকে জানিয়েছে যে নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে, যার জন্য কিনা ও ঠিক মতন ভিডিও শেয়ার করতে পারেনি। একটা শর্ট ভিডিও আমাদেরকে যেদিন দিয়েছিল সেদিন কিন্তু ওর যে কতটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। আর সেই কারণেই সোনাই কাকাদের বাড়িতে থাকতে গিয়েই ওর দেরি হয়ে গেছে, তার জন্য কি হলো তোমার ওই গোটা
যেটা খেলো আর কি, ওটা খেতে ওর সবচেয়ে দেরি হয়ে গেছে। সকালবেলার থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু টিনা নিজের বাপের বাড়িতেই রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল পয়লা বৈশাখের দিন। অবশ্যই সকালবেলা কি হচ্ছে, সকালবেলা পরোটা হলো, ঠিক আছে, সকালবেলা পরোটা হলো, তারপরে ওই বাচ্চা কাচ্চারা ঢাকঢোল নিয়ে আসলো, নাচানাচি হলো। টিনার ঠাকুমা তো অলওয়েজ বিন্দাস, নাচানাচি করলো। তারপরে দুপুরবেলা টিনা কি খেলো, পরোটা খায়নি, খেলো সোয়াবিনের তরকারি, ঠিক আছে। তারপরে রাত্রেবেলা আমাদের সাথে কিছু কথা শেয়ার করলো, যেখানে কিনা টিনা যে প্রচণ্ড পরিমাণে আর কি কষ্টে আছে সেটা বুঝতেই পারছি। হঠাৎ করে ও সহসা কিন্তু কাঁদে না, সহসা কাঁদে না, এত কিছু ঝড় চলে যাচ্ছে ওর উপর দিয়ে। খুব কম এরকম হয়েছে যে ও ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করেছে। তো ওর চোখে জল আস্তে আস্তে সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিয়েছে, একদম ঠিক করেছে। ক্যামেরা খুলে কান্নাকাটি করার কোনো দরকারই নেই, বুঝতেই পারছি আমরা যে ওর মন খারাপ, বুঝতেই পারছি। কিন্তু তারপরেও ও যে দুদিক থেকে না চারিদিক থেকে ও নিজের সাথে স্যাক্রিফাইস করছে, সেটাকে মানুষ দেখছে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেই স্যাক্রিফাইসটাকে খিল্লি করে তারপরে যে সমস্ত কথাবার্তা বলছে, আইনের মারপ্যাচে তো পড়বেই মানুষ, তাছাড়াও ভগবান যেই আইন তৈরি করে রেখেছে সেই মারপ্যাচ থেকে কিন্তু কেউ রক্ষা পাবে না, ঠিক আছে। ওর একটা মানুষকে কষ্ট দেওয়ার না লিমিট থাকে। এরাই বড় বড় বাতলিং ঝাড়ে না যে কত আর কত, একটা মানুষকে আর কত। তো টিনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও আর নিতে পারছে না, কিন্তু বলেও লাভ নেই, এখানে কাউকে কিছু বলেও লাভ নেই। যখন ও 2টো স্ট্রাইক দিয়ে দিয়েছিল, ওর হাজব্যান্ড ওকে 2টো স্ট্রাইক দিয়েছিল, তখন ফোনে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু ও বলছিল না আমার কষ্ট হচ্ছে না, আমার রাগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না, আমার রাগ হচ্ছে, কারণ ও আমাকে এত কষ্ট দিয়েছে আর কষ্ট হয় না, এরকম একটা কথা বলছিল। তো এই তো গেল টিনার বিষয়। সাথে ও যে কোথায় ছিল পয়লা বৈশাখে এবং সংক্রান্তির দিন সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আশা করছি এই সমস্ত নির্লজ্জের দলের তবুও শিক্ষা হবে না, তবুও এরা এদের মাতব্বরি দেখিয়েই যাবে, এরা এদের অনুমান 3rd ক্লাস C গ্রেডের অনুমান এরা ফলিয়েই যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, টিনা সংক্রান্ত যখন কথা হচ্ছে আরেকটা কথা বলি। আমাদের চম্পা দিদি এতদিনে তার মতি ফিরেছে, এতদিনে সে বুঝতে পেরেছে যে একটা মহিলা যখন 5 বছরের সংসার 3 বছরের বাচ্চা ছেড়ে যখন চলে যায়, ঠিক আছে, তখন তার মধ্যে নিশ্চয়ই কিছু না পাওয়ার বেদনা থাকে। সেই না পাওয়ার বেদনা মানসিক দিক থেকেও হতে পারে, শারীরিক দিক থেকেও হতে পারে, সামাজিক দিক থেকেও হতে পারে, ইমোশনাল দিক থেকেও হতে পারে, সব দিক থেকে হতে পারে। এতদিনে সে বুঝতে পেরেছে যে একটা সম্পর্ক ভাঙার পেছনে একজনের দায় শুধু থাকে না, দুজনের দায় থাকে। যাই হোক, যখনই চোখ খুলব তখনই সকাল। মানুষের না ভালো হতে বা ঠিক দিকটাকে চুজ করতে পয়সা লাগে না, শুধু নিজের মনটাকে স্থির করতে হয় আর ভাবতে হয় যে এই যে ঘটনাটা ঘটছে এর পেছনে কি শুধুই একজন দায়ী, শুধুই একজনের স্বভাবটাকে নোংরা বারবার বলা হচ্ছে, বারবার নোংরা বলা হচ্ছে। আজ 5 বছর ধরে যাকে কিনা কেউ নোংরা কোনো দিক থেকে দেখতে পেল না, হঠাৎ করে এমন একটা রিলেশন হয়ে গেল যার জন্য তাকে সবাই চরিত্রহীন বলে আখ্যা দিয়ে দিচ্ছে, সেটা কি আদৌ ঠিক হচ্ছে? চম্পা দিদির মতন এরকম আরও মানুষের হয়তো চোখ খুলবে, আরও মানুষের চোখ খুলবে, হয়তো কিছুটা দেরি হবে, হয়তো আরও দেরি হবে, কিন্তু হ্যাঁ চোখ খুলবে। সবচেয়ে বেশি কখন বুঝতে পারবে জানো? যখন নিজেদের সাথে হবে, যখন নিজেদের সাথে হবে। এই যে যারা যারা ফন্দীপের হয়ে বড় বড় বাতলিং মারে না, তারা নিজেরাই পরকীয়ার সঙ্গে যুক্ত, তারা নিজেরাই পরকীয়ার সঙ্গে যুক্ত। এক তো কিমাকে আমরা ডাইরেক্ট পরকীয়ার সঙ্গে যে যুক্ত রয়েছে সেটার আভাস আমরা পেয়ে গেছি, ডাইরেক্ট দেখতে পেয়ে গেছি পরপুরুষের সঙ্গে চুরি চুরি করে ঘুরতে যাচ্ছে। আরও একজন আছে ফন্দীপের দিদি, সেও নাকি তার নন্দাইয়ের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত, মানে পরকীয়ার সম্পর্কে লিপ্ত। সেই কারণেই তার হাজব্যান্ডের কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও নন্দাইয়ের দেওয়া গিফট করা ফ্ল্যাটে সে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এরা প্রত্যেকেই নোংরামি করে, কিন্তু যারটা যে সামনে চলে আসে তাকে নিয়েই এরা নিজেদেরকে সতী সাজে আর তাকে দাবাতে থাকে, দাবাতে থাকে, দাবাতে থাকে, ঠিক আছে। তো টিনার এই কারণের পিছনে এই যে একটা পরকীয়ার সম্পর্কে যুক্ত হয়েছে, সেই জন্য যে ফন্দীপেরও কিছু দোষ আছে সেটা আমাদের চম্পা দিদি এতদিনে বুঝতে পেরেছে, বলেছে, সেটাই ভালো লাগলো দেখে। আর সাথে এটাও বলেছে যে আমরা সবাই চাই বাচ্চাটা যেন তার মাকেও পায় বাবাকেও পায়। হ্যাঁ, আমরা তো সেটাই চাই, বাচ্চাটা যেন মাকেও পায় বাবাকেও পায়, কিন্তু এই সিদ্ধান্তটা বা এই মতামতটা শুধুমাত্র টিনার তরফ থেকেই এসেছে, শুধুমাত্র টিনাই কিন্তু তার ভিডিওতে বলেছে এবং আগেও বলেছে, শুধু এখন না, যখন মাল রিকভারি করতে গেছে তখনও কিন্তু টিনা বলেছে
যে আমি বাচ্চা সম্পর্কে এমনই ডিসিশন নেব যাতে করে বাচ্চা মাকেও পাবে বাবাকেও পাবে। আশা করছি যারা তোমাদের চোখ কান খোলা রাখো তারা তোমাদের মনে আছে যে আমি কথাটা বানিয়ে বলছি না, টিনা কিন্তু এই কথাটা বলেছিল, প্রথমেও বলেছিল, এখনও বলেছে যে আমার কাছে যদিও বা চলে আসে অবশ্যই সে তার বাবাকেও পাবে, সে তার বাবা তার ইচ্ছে মতন ছেলের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, ফোনে ভিডিও কলে কথা বলতে পারবে, ফোনে কথা বলতে পারবে। কিন্তু ফোনদীপ বলেছিল, এমন শর্ত দিয়েছিল, মিউচুয়াল ডিভোর্সের পরিবর্তে এমন শর্ত দিয়েছিল যে টিনা না ছেলেকে দেখতে পারবে, না ছেলের সাথে কথা বলতে পারবে, ইভেন ছেলে সম্পর্কিত কোনো কথাও বলতে পারবে না, ছেলের সম্পর্কে কোনো কথাও বলতে পারবে না। তো এখান থেকেই তো বোঝা যায় যে বাচ্চাটার ভালো আদৌ কে চায়, বাবা চায় না মা চায়, হিংস্র বেশি কে, বাবা না মা, এখান থেকেই তো পুরো স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। আর যেই সমস্ত দর্শকরা বলছে যে খবরদার তুমি ওকে বাচ্চাকে ধরতে দেবে না, খবরদার তুমি ওকে বাচ্চাকে নিয়ে যেতে দেবে না, নিজেদের পরিবারটা দেখুক তো, তাদের নিজেদের পরিবারে যদি এরকম কিছু হয়, তাদের বাচ্চাকে যদি কোনো একজন গার্জিয়ানের কাছ থেকে দূরে থাকতে হয়, তাহলে তাদের বাচ্চার উপরে কী প্রভাব পড়বে। মানুষে না অন্যের ক্ষতির পিছনে নিজের লালসা দেখতে পায়, মানে নিজের লালসা মেটানোর জন্য অন্যের ক্ষতি করতেও প্রস্তুত, যে না ওকে কিছুতেই জিততে দেবো না, তার জন্য তোমার ক্ষতি হয় হোক, কিন্তু আরেকজনকে জিততে দেবো না। আর এই সাধারণ ভাষাটাই কে বোঝে না? ফোনদীপ বোঝে না, কারণ ফোনদীপও ওই টাইপের মানুষ, ঠিক আছে? তো আমরা সত্যিই চাই যাতে বাচ্চাটা মায়ের সান্নিধ্যেও থাকুক, বাবার সান্নিধ্যেও থাকুক। হ্যাঁ, একসাথে তাদের পক্ষে থাকা আর সম্ভব নয়, সেটা আমরাও বুঝতে পারছি, মানে ফোনদীপ আর টিনার একসাথে থাকা যে সম্ভব নয় একসাথে তলায়, সেটা আমরাও বুঝতে পারছি। তাছাড়াও এই মানে কি বলবো, ডিভোর্স হওয়ার পরেও কিন্তু একটা বাচ্চা তার মায়ের সান্নিধ্যও পায়, তার বাবার সান্নিধ্যও পায়। হ্যাঁ, একজন কাউকে সব সময়ের জন্য পায়, আর অন্য আরেকজনকে কিছু সময়ের জন্য পায়, সেটা তো এমনিও নর্মাল আমাদের ঘরেও হয়। কিভাবে হয়? মায়েরা সারাক্ষণ বাড়িতেই থাকে, যে সমস্ত ম্যাক্সিমাম হাউস ওয়াইফরা রয়েছে, আমি তাদের কথা বলছি, আর বাবারা কাজে যায়, ওই তো রাত্রেবেলা দেখতে পায়, সকালবেলা দেখতে পায়, তো বিষয়টা প্রায় বলতে গেলে একই। হ্যাঁ, কিন্তু এই যে কাইন্ড হার্টেড বিষয়টি, এটা কিন্তু শুধুমাত্র টিনার তরফ থেকেই দেখা গেছে, এটা কিন্তু ফোনদীপের তরফ থেকে দেখা যায়নি। তো এই তো গেল টিনার সম্পর্কে কিছু কথা এবং চম্পা দিদি সম্পর্কে কিছু কথা, ঠিক আছে? এইবার আসি ফোনদীপের কথা। তো ফোনদীপ শুধু দৌড়ে বেড়াচ্ছে এখন, নিজের জন্য তো অবশ্যই দৌড়ে বেড়াচ্ছে। এবার বিষয়টা হচ্ছে নিজে কিছু করছে না ওর বিরুদ্ধে কিছু হয়েছে, কোন কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছে সেটা আমাদেরকে বলেনি, শুধু বলছে বিশেষ কাজে বেরোচ্ছি, হ্যাঁ কাজ হয়ে গেছে, কাজ মিটে গেছে। ওদের পুরো বিষয়টা না ম্যাট্রিমোনিয়াল কেস, তো ওদের এই বিষয়টা জটিল হলেও মানে কি বলবো, চিন্তার বিষয় না, খুব যে একটা চিন্তার বিষয়, ফাঁসি হয়ে যাবে, জেল হয়ে যাবে, এরকম কিছু আছে বলে আমার মনে হয় না। আমি আমার মতামতটা দিলাম। এবার হতেও পারে বিশেষ গুরুগম্ভীর কিছু হয়েছে, বা কিছু করেছে, বা টিনারা কিছু করেছে, বা ফোনদীপ কিছু করছে টিনার বিরুদ্ধে, বা টিনার সাপোর্টারদের বিরুদ্ধে, হতেই পারে এরকম, ঠিক আছে? এখন অনেক কিছুই হতে পারে। তবে হ্যাঁ, এবার চলে আসি তোমাদেরকে যে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ কথাটা, ও না, তার আগে আরও একটা কথা বলি। আমাদের ফোনদীপ বলছে যে ফোনদীপের বাবা, ফোনদীপ তো বাবু বলে ডাকে, তো ফোনদীপের বাবু তার কিছু মন কি বাত বলতে চায়, মানে তার মনের কথা এখনও বলা বাকি আছে, আর সেটা অবশ্যই কার সম্পর্কে সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি। মানে ফোনদীপ চাইছে যে তার দিদিকে, তার নিজের দিদিকে সব দিক থেকে, অবশ্যই ইমোশনালি সব দিক থেকে যাতে তাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়া যায়, যাতে সে মাথা তুলে দাঁড়াতে না পারে। সেই কারণেই বারবার তার বাবাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, যাতে করে তার বাবা সোমালি সম্পর্কে দুটো চারটে এমন কথা বলে যাতে করে পুরো গোটা ওয়াইটিতে ঝড় উঠে যায়। সাথে বাবা ডাইরেক্ট মেয়েকে কষ্ট দিচ্ছে, এটা তো একটা সোমালির কাছে উপরি পাওনা, তাই না? সোমালির কাছে উপরি পাওনা। তো এর আগে শুনেছি ফোনদীপের বাবা বলছে যে নিজের রক্তই আমাদেরকে শেষ করার চেষ্টা করছে, নিজের রক্তই আমাদেরকে ধোকা দিচ্ছে। এরপরে উনি আর কি বলতে পারেন সেটাই আমাদের দেখার বাকি। নিজের মেয়ের জন্য, নিজের মেয়েকে নিজেদের বাবা মায়ের কাছে রাখার জন্য যেই বাবা কিনা স্ট্যান্ড পয়েন্ট নিতে পারেনি, যেই বাবা কিনা মুখ খুলে কথা বলতে পারেনি, হ্যাঁ, এখন সেই বাবা কি করছে? ক্যামেরার সামনে এসে কথা বলবে। যিনি কিনা নিজের মেয়ের জন্য মুখ খুলে কথা বলতে পারেনি, তিনি এখন সেই মেয়েকে বারবার খারাপ প্রমাণ করার জন্য উনি এখন কথা বলতে পারবেন। ভাবা যায়? এরাও বাবা মা,
আর আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। আর কিছু কিছু মানুষ এই ধরনের বাবা মাকে বাহবা দিচ্ছে, সেটাও আমরা দেখছি। সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে, নিজেরা কিন্তু নিজেদের ছেলেমেয়েদের সঙ্গে এরকম করছে না বা করবেও না, অথচ এদেরকে বাহবা দিয়ে যাচ্ছে। ওই যে বললাম, জেতার চরম লালসা মানুষকে অন্ধ করে দিচ্ছে দিনের পর দিন। এইবার চলে আসি মেন বিষয়টাতে। সেটা হচ্ছে এই যে টিনার নাকি ফন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে আরেকবার বিয়ে হয়েছিল। ফন্দীপের সঙ্গে বিয়ে হওয়ার আগে টিনার নাকি আরেকটা বিয়ে হয়েছিল, আর ফন্দীপের সঙ্গে অবৈধভাবে আর কি বিয়ে হয়েছে টিনার, প্রতারণা করেছে টিনার বাড়ির লোকেরা ফন্দীপদের বাড়ির লোকের সাথে, এবং ফন্দীপের সাথে নাকি প্রতারণা করেছে। আগের যে বিয়ে হয়েছে সেটা নাকি জানায়নি। আচ্ছা, একটা অ্যারেঞ্জ ম্যারেজ যখন হয় তখন আমরা কি করি সাধারণত, সে আগে বলো এখন বলো, আমরা চারিদিক থেকে খোঁজ খবর নিই। আগে খোঁজ খবর নেওয়া হতো, ওই আগে মেয়ের বাড়িতে যেত বা ছেলের বাড়িতে যেত, দেখাশোনা করার পর যদি একটু পছন্দ হয় তখন কি করতো, ওই আশেপাশে মানুষের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে, ভ্যান চালকের কাছ থেকে, এর কাছ থেকে, তার কাছ থেকে, পাড়ার লোকের কাছ থেকে খবর নিত। এবং এখনও সেটা হয়। তবে এখন গার্জিয়ানরা যদিও বা এরকম আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে খবর নেয়, ছেলে মেয়ে একে অপরকে কোথায় খুঁজে নেয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে ভাবতে থাকে যে এই মেয়েটা কেমন হতে পারে বা এই ছেলেটা কেমন হতে পারে। কারণ আমরা যখন কোনো কিছু শেয়ার করি না, কোনো পোস্ট যখন করি আমরা সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু আমাদের মনের ভাবনাগুলো পুরো স্পষ্ট ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে? সেই কারণের জন্য অনেকেই বুঝে নিতে পারে যে ইনি এই টাইপের পোস্ট করে, তার মানে এই মানুষটা কেমন হতে পারে। তারপরে এর ফ্রেন্ড সার্কেল, কতজন বন্ধু আছে, কীরকম টাইপের বন্ধু আছে, কীরকম এজের বন্ধু আছে, অনেক কিছু ভেরিফাই করার বিষয় আছে। তো এইভাবে করে নেয়। তো ফন্দীপ আর টিনার বিয়েটাও কি হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ। টিনার যদি আগে বিয়ে হয়ে থাকতো সেটা নিশ্চয়ই টিনার পাড়ার লোকেরা সবাই জানতো, তাই তো? টিনার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে, কি তার থেকেও কম বয়সে বিয়ে হয়েছিল। আমি 18 বছরই ধরে নিচ্ছি, কারণ 18 বছরই আমি শুনেছি, সেই কারণে আমি 18 বছরই ধরে নিচ্ছি। 18 বছরের আগে যদি টিনার বিয়ে হতো, সেটা নিশ্চয়ই অবশ্যই সামাজিকভাবে হয়েছে, ঠিক আছে? সামাজিকভাবে হয়েছে, কারণ রেজিস্ট্রি হওয়া সম্ভব ছিল না, কারণ আন্ডার এজ হবে না। তো যদি সামাজিকভাবে হয় বা মন্দিরে গিয়েও হয়, সেটা চারপাশের মানুষজন অবশ্যই জানবে, চারপাশের টিনার বাড়ির আশেপাশের মানুষজন অবশ্যই জানবে। তাহলে একটা বিয়ে হয়ে গেল, সেই মেয়েটার সঙ্গে পুনরায় আরেকজনের বিয়ে হচ্ছে, তার বাড়ি অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তার বাড়ির লোকজন টিনার বাড়ির আশেপাশে খবর নেয়নি যে টিনার বিয়ে হয়েছে কিনা। আমি তোমাদেরকে একটা ভিডিওর কথা বলছি, আজ থেকে 2 বছর আগে টিনার নামে যে একটা চ্যানেল ছিল, যেটা কিনা সুলেখা দিয়েছিল, বুঝতেই পারছো আশা করি। তো সেই চ্যানেলটা থেকে একটা ভিডিও আসে, ফন্দীপ এবং টিনা পাশাপাশি বসে, টিনা একটা লাল কুর্তি পরা ছিল, আরও রোগা ছিল। তো ওই একটা ভিডিও আমাদের সামনে আসে এবং এখনও আছে, অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে সেখানে ওদের বিয়েটা কিভাবে হয়, টিনা এবং ফন্দীপের বিয়েটা কিভাবে হয়, সেটা কিন্তু পুরো পরিষ্কার আমাদের সামনে চলে আসবে। কিমা এই বিষয়টা নিয়ে একবার বলেছিল যে টিনার পরিবারের লোকজন কতটা খারাপ হলে পরে বিয়ের আগেই 5 দিনের জন্য টিনাকে ফন্দীপদের বাড়িতে রেখে গিয়েছিল। তোমাদের মনে পড়ে কথাটা? কিমা কিন্তু টিনা এবং টিনার পরিবার যে খারাপ সেটা ডেসক্রাইব করার জন্য এই ঘটনাটাকে অন ক্যামেরা বলেছিল। আমি তোমাদেরকে বলছি, একটা কথাও মিথ্যে বলছি না, একটা কথাও বানিয়ে বলছি না, দরকার পড়লে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো সেই ভিডিওতে ফন্দীপকে উদ্দেশ্য করে টিনা বলছে যে ফন্দীপের কম করে 100টা মেয়ে দেখা হয়েছে। তখন ফন্দীপ বলছে, আমরা একটা ওই কথার কথা বলি, অনেকবার হয়ে গেলে না তখন আর গুনতির ঠিক থাকে না, তখন আমরা এরকম একটা আন্দাজ করে বলে দিই। তখন ফন্দীপ বলছে না না 100 না, তাই বলে 20-25টা মেয়ে দেখেছিল। কখনো ফন্দীপদের পছন্দ হচ্ছিল না, কখনো ফন্দীপকে মেয়ে পক্ষরা পছন্দ করছিল না, যেটা নর্মালি হয়। তো 20-25টা মেয়ে দেখার পরে তারপরে গিয়ে টিনার সাথে বিয়ে হয়। সেটাও কিভাবে হয় তোমাদেরকে আমি বলছি। প্রথমে বলি, নিজের স্বপ্ন পূরণের যে একটা ভিডিও ফন্দীপ আমাদের সামনে এনেছিল, যে 3 লক্ষ টাকার বাইক, সেটা নাকি ফন্দীপের স্বপ্ন ছিল। যখন কিনা ফন্দীপ একটা কাজ করতো, সেটা হচ্ছে তোমার, আমার মনে হয় ওই
হার্ডওয়্যারের কাজ থাকে না, ওই যে যেটা কিনা ফন্দীপ ভালো পারে, ওই ইলেকট্রিশিয়ান হ্যানা তেনা ওই কাজ করতো, ঠিক আছে। তো সেই কাজ করে ফন্দীপ স্বপ্ন দেখেছিল 3 লক্ষ টাকার বাইক কিনবে, যেটা কিনা স্বপ্ন থাকতেই পারে মানুষের অনেক, কিন্তু ফন্দীপ বলেছিল যে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, অথচ 20 থেকে 25টা মেয়ে দেখেছিল। তোমরা এই কথাগুলো না আমার কাছ থেকে বানানো পাবে না। এই যে বড় বড় মাতব্বরেরা যেমন অনুমান করে কথা বলে, আমি কিন্তু অনুমান করে কথা বলছি না, আমি তোমাদেরকে ডিটেলসটা বলছি, এবং এটা ফ্যাক্ট, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো ফন্দীপ বলেছিল কি, আমি বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়েছে, হ্যাঁ, আর আমার ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে ছিল, সেইগুলো আমি তখন পূরণ করতে পারিনি, সেইগুলো আমি এখন পূরণ করব। তখন কেন পূরণ করতে পারিনি? ভেরি সিম্পল, টাকা পয়সা ছিল না ওর এই 3 লক্ষ টাকার গাড়ি কেনার। আর এখন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারছে, কারণ এখন বউকে বিক্রি করে বেশ ভালো টাকা কামিয়ে নিয়েছে, সেই কারণে এখন স্বপ্ন পূরণ করে ফেললো, 3 লক্ষ টাকার বাইক কিনে ফেললো। যার বিয়ে করার ইচ্ছে না থাকে সে 20-25টা সম্বন্ধের জন্য নিজেকে প্রিপেয়ার করে, 20-25টা মেয়ে দেখার জন্য নিজেকে প্রিপেয়ার করে। কারা করে? মানে ওই যে পাশের বাড়ি পিঠা বানাইছে, 3 বার গেছি দেয় নাই, আর একবার জামু দিলে দিব না দিলে না, আমার বাবা অত লোভ নাই। ফন্দীপের হচ্ছে সেই বিষয়, ঠিক সেম কেস। ফন্দীপ বলছে আমার বিয়ে করার ইচ্ছে ছিল না একদম, অথচ 20-25টা মেয়ে দেখে হয়রান হয়ে গেছিল। তারপর টিনার সাথে কিভাবে যোগাযোগ হয় তোমাদেরকে বলি। ওই যে পাল্টু পিশোর ওয়াইফ, উনি পেশায় একজন ঘটকি, ঠিক আছে, ঘটক আর ঘটকি, তার জন্য বললাম ঘটকি। তো উনি ছিলেন একজন ঘটক। তা উনি হচ্ছে টিনার, তোমরা হয়তো অবশ্যই জানো সম্পর্কটা কি টিনার সঙ্গে এই পাল্টু পিশোর ওয়াইফের। টিনার যে ঠাকুমা, তার বোনের মেয়ে, বুঝতে পারলে কথাটা? পাল্টু পিশোর যে বউ, উনি হলো টিনার ঠাকুমার বোনের মেয়ে, টিনার ঠাকুমার নিজের বোনের মেয়ে, বোঝাতে পেরেছি? সেই সূত্রে টিনার পিসি। তো এই টিনার এই পিসি, মোটা পিসি হলো তোমার পেশায় একজন ঘটকি। তো ঘটকিদের কাজ তো তোমরা জানোই। এইবার এদিকে ফন্দীপের বিয়ে হচ্ছিল না, ওদিকে টিনার একটা সম্বন্ধ হয়েছিল। তো সেই সম্বন্ধর মানে ওই ছেলেকে দেখার জন্য টিনাকে কি করেছিল, এই ঘটকি পিসি ফন্দীপদের বাড়িতে নিয়ে এসেছিল। তখন ফন্দীপও জানতো না যে এই মেয়েটার সঙ্গে তার কিছু, বা টিনাও জানতো না এই ছেলের সঙ্গে তার কিছু। তো আগের যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা কেন ভেস্তে যায় তোমাদেরকে বলছি। সেখানে ওই বাড়ি থেকে, ওই ছেলের পক্ষ থেকে, টিনাদের বাড়ির থেকে অনেক কিছু যৌতুক চাওয়া হয়। সেটা হচ্ছে ছেলের জন্য একটা বাইক, একটা চেন, সোনার চেন, এছাড়া মেয়েকে সোনা গয়নাগাটি এবং ফার্নিচার যা দেওয়া হয় তাই। তো এটা শোনার পরে যৌতুকের যেহেতু বিপক্ষে ছিল টিনার বাবা, সেই কারণে টিনার বাবা এই সম্পর্কটা ভেঙে দেয়। আর টিনার বয়স যেহেতু একদমই অল্প ছিল, তাই অত হেডেকও ছিল না ওনার। তারপরে এই সম্পর্কটা যখন ভেস্তে যায়, তখন এই ঘটকি পিসি ফন্দীপকেও বলে যে এরকম তোমরাও তো মেয়ে খুঁজছো, তো এরকম একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর। এইবার যখনই ফন্দীপ শুনেছে যে দেখতে সুন্দর, তখন মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। আরও শুনেছে যে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তখন ফন্দীপ ভাবতে শুরু করে যে এক তো দেখতে সুন্দর, তার মধ্যে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমাদের সাথে কি বিয়ে দেবে? তো এই দনুমনা করে মেয়েকে দেখতে যায়, ঠিক আছে। মেয়েকে দেখতে যাওয়ার সময়, বৃষ্টির সময়, ফন্দীপ ওই পিসিকে নিয়ে যাচ্ছিল বাইকে করে, পড়ে যায়। ওই সময়টায় যদি ফন্দীপ আটকে যেত, তাহলে এই দুইজনের জীবনে আজকে এরকম হতো না। কেন আমি বলছি? আমি নিজেকে দিয়ে বলছি। আমি যখন ম্যান্ডির সঙ্গে দেখা করতে গিয়ে বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার জন্য ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যাই, আমি যদি তখন নিজেকে কন্ট্রোল করে নিতাম, আজকে ম্যান্ডির জন্য আমার যে ইমেজটা খারাপ হয়েছে সেটা হতো না। তো ভগবান না আমাদেরকে ইশারা দেন, আমরা সেটা বুঝতে পারি না, নিজেদের এক্সাইটমেন্ট বশত আমরা সেটা বুঝতে পারি না তৎক্ষণাৎ। তো ফন্দীপও যথারীতি পড়ে যায়, পিসিকে ফেলে দেয়, ফন্দীপ তো কাকি ডাকে, ফেলে দেয়। তারপরেও যায়, ঠিক আছে। তারপরে যাওয়ার পরে টিনাকে দেখে, টিনাদের আদর আপ্যায়ন দেখে, যেহেতু 4-5 ঘন্টার রাস্তা, তাই খাওয়ার শুধু মিষ্টি না, এছাড়াও জলখাবারের আয়োজন করতে হয়েছে। অর্থাৎ তোমার টিনাও বলছিল যে ইলিশ মাছ, খাসির মাংস, এছাড়া দই মিষ্টি, হেনাতানা, ডাল ঠাল এসব তো থাকবেই। তো এই সমস্ত দিয়ে আদর আপ্যায়ন করা হয়েছিল। তো টিনাদের
আদর আপ্যায়ন দেখে ফন্দীপরা প্রচুর পরিমাণে আপ্লুত হয়েছিল। কারণ আমরা কি বলি, ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্ট ইমপ্রেশন। তো সেই কারণে খুব স্বাভাবিকভাবে ফন্দীপদের খুব পছন্দ হয়েছিল টিনাদের বাড়ির আদর আপ্যায়ন। আর এখন আমরা কি শুনতে পাই, ফন্দীপ কি বলে, ফন্দীপ সহ ফন্দীপের দালাল দিদিরা কি বলে, টিনার বাপের বাড়ির লোকেরা হচ্ছে জঘন্য, টিনার বাপের বাড়ির লোকেদের কোনো ম্যানার্স নেই, নাইটি পরে নাচানাচি করে, এই সমস্ত কথা এখন শুনতে পাই। কিন্তু তখনের ভিডিওতে বলেছিল যে তাদের আদর আপ্যায়ন দেখেই এরা অর্ধেক মানে পছন্দ হয়ে গেছিল। তাছাড়াও টিনাকে যখন দেখেছিল তখন তো অবশ্যই পছন্দ হওয়ারই কথা, তাই না? আবার টিনাকে দেখে টিনার ফন্দীপের বাবার প্রচণ্ড পছন্দ হয়েছিল। একে তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তারপরে অল্প বয়স, তারপরে দেখতে সুন্দরী, পছন্দ তো হবেই। তারপরে তাদের বাড়ির থেকে এত আদর আপ্যায়ন, খুব স্বাভাবিকভাবেই ফন্দীপের বাবার খুব পছন্দ হয়ে গেছিলো। তো তখন যেই মেয়েটাকে এত পছন্দ হয়েছিল, সেই মেয়েটাকে অন ক্যামেরায় একজন বয়স্ক মানুষ হয়ে কি বলেছে, ওর যা দেহের ওজন, এই কথাটা একটা বয়স্ক পুরুষ প্লাস ভদ্র পরিবারের মানুষের মুখ থেকে আশা করা যায়? যায় কি? যায় না। আজ পর্যন্ত টিনার বাবা মা কোনোদিনও অন ক্যামেরাতে এসে ফন্দীপের বাবা মায়ের কোনোদিনও অপমান করেছে? অথচ খারাপ পরিবার হয়ে গেল কারা? টিনার ফ্যামিলিরা খারাপ হয়ে গেল। এগুলো ফ্যাক্ট, এগুলো পক্ষ নেওয়া নয়, এগুলো ফ্যাক্ট। আজ পর্যন্ত টিনার মা, বাবা, ঠাকুমা, দাদা কেউ এসে ক্যামেরার সামনে ফন্দীপদের পরিবারের কাউকে নিয়ে কিন্তু কোনো ছোট বড় কোনো কথা বলেনি। কিন্তু দেখো ফন্দীপের বাবা কত সুন্দর টিনাকে অপমান করেছে, এবং কোথায় কোথায় যে টিনার ফ্যামিলিকে ছোটলোক ফ্যামিলি বলেছে সেটা তো তারাই জানেন। এবং কাদেরকে দিয়ে দিয়ে বলাচ্ছে নোংরা ফ্যামিলি, ফন্দীপ নিজের মুখে বলেছে নোংরা ফ্যামিলি, নাইটি পরে নোংরামো করে, ঠিক আছে? তো এই ধরনের নোংরা কথা যারা বলতে পারে, অ্যাকচুয়ালি তাদের আপব্রিঙ্গিংটাই ভালো না। যারা হঠাৎ করে অন্য একজনকে বলছে, অন্য কাউকে বলছে, অথচ অন্য কেউ তাদেরকে নিয়ে কিছু বলছে না, তাহলে আপব্রিঙ্গিংটা কাদের খারাপ? যারা চুপচাপ রয়েছে শুনছে তাদের, নাকি যারা বিনা কারণে বলে যাচ্ছে তাদের? তো এই তো গেল পছন্দের কথা। তো টিনার ফন্দীপের বাবা আর কি এতটাই পছন্দ হয়েছিল, 100 টাকা গুজে দিয়ে এসেছিল হাতে। আর টিনা সেই দেখেই মানে খুব আর কি আনন্দ পেয়ে গেছিল যে না, যাই হোক কিপটে না। 18 বছর বয়স, কি আর বুঝবে বলো? কি আর বুঝবে যে তাদের ছেলের বয়স হয়ে যাচ্ছিল 31 বছরে। আজকে যদি ফন্দীপের 6 বছর হয়, এই সরি 36 বছর হয়, আর ওদের বিয়ের যদি 5 বছর হয়, তাহলে তখন অলরেডি ফন্দীপ হচ্ছে 31, যেটা কিনা একটা ছেলের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার মুখে, যে কিনা কোনো সরকারি সার্ভিস কিচ্ছু করে না, যার কিনা এডুকেশনাল কোয়ালিফিকেশনও খুব একটা বেশি নয়। তো তার কাছে টিনার মতন একটা কম বয়সী ব্রাহ্মণ পরিবারের সুন্দরী মেয়ে পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া, ঠিক আছে? তো সেই রকম মেয়েকে দেখে ফন্দীপের বাবা খুশিতে গদগদ হবে না তো কি? তো টিনা ভেবেছিল তারা কিপটে নয়। পরবর্তীতে তো সেই মানে কতটা কিপটে বা কতটা উদার সেটা বুঝতেই পেরেছে। তো এই গেল ওদের বিয়ে হওয়ার সময়টুকুর কাহিনী, যে ওদের মধ্যে কিভাবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছায়। তো এখানটায় যারা কিনা সম্বন্ধ করে বিয়ে করেছে, ঘটক দ্বারা বিয়ে করেছে এবং ভালো মতন খোঁজ খবর নিয়ে বিয়ে করেছে, আজকে সেই ছেলেটা তার বউয়ের নামে অভিযোগ করছে যে তাদের সম্পর্কটা বৈধই নয়, তাদের বিয়েটা বৈধই নয়। কারণ টিনার নাকি আগেও একটা বিয়ে হয়েছিল, এবং সেই পাত্রটি কে? নান আদার দেন সেই সুদীপ্ত। তো যাই হোক বন্ধুরা, আইনের কাজ আইন করবে, কিন্তু এরা যা বলে রেখেছে, যা করে রেখেছে, তাতে করে টিনার ওপর যে বিনা কারণে খুব কদাকার একটা, খুব কুৎসিত একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আইনের মারপ্যাচে কে জিতবে কে হারবে সেটা আইনের বিষয়, কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা একটা মানুষ হয়ে ভালো মতন বুঝতে পারছি যে টিনার উপরে কী ধরনের কুৎসিত অ্যালিগেশন লাগানো হচ্ছে। এমন না যে ধরতক্তা মার পেরেক করে টিনার সাথে ফন্দীপের বিয়ে হয়ে গেছে, রীতিমতন সামাজিকভাবে দেখাশোনা করে ঘটকের মাধ্যমে তারপরে বিয়ে হয়েছে।
আর তাদের কাছে এই খবরটা পৌঁছায়নি যে টিনার আগে একবার বিয়ে হয়েছে। এখন কি করে খবর পৌঁছালো আজকে বিয়ের 5 বছর পরে? কি করে ফন্দীপের কাছে খবরটা আসলো যে টিনা ফন্দীপের বিয়েটা বৈধ ছিল না অবৈধ ছিল? হয়তো আইনের মার প্যাচে হয়তো টিনা হেরে যেতে পারে, হয়তো আমাদের মুখে টিনা সহ ফন্দীপরা হয়তো ফন্দীপের উকিলরা আইন নিয়ে আমাদের মুখে হয়তো ঝামা ঘষে দিতে পারে, কিন্তু মানবিকতার দিক থেকে না, মানবতার দিক থেকে পুরো স্পষ্ট বুঝতে পারছি যে ওই মেয়েটাকে কিভাবে তার ঘাটটাকে একদম নর্দমায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা ভালো মতন বুঝতে পারছি। আমি যদি হার জিত দেখতে চাই, আমি যদি এইটা ভাবি যে না পরবর্তীতে মানুষ যাতে আমার খিল্লি না উড়ায়, তাহলে আমি ফট করে এখন ফন্দীপের দিকে ঘুরে যাব, কিন্তু আমি সেটা না পারবো না। আমি বুঝতে পারছি যে মেয়েটাকে হারিয়ে দেওয়ার জন্য মেয়েটাকে এমনভাবে শেষ করতে চাচ্ছে যাতে করে তার উপরে এত কুৎসিত অ্যালিগেশন, যেগুলো কিনা না একটা মানুষ হয়ে কমসে কম আমি মেনে নিতে পারছি না। সেই কারণে আমি সেই ডে 1 থেকে টিনার পাশে দাঁড়িয়েছি। জানি না আইনি দিক থেকে টিনার সঙ্গে করে আমরা হারবো কি জিতবো, জানি না আমাদের মুখে চুনকালি পড়বে কি না পড়বে, নাকি আমরাই শেষ হাসি হাসবো, জানি না। কিন্তু সব দিক থেকে বিচার করলে টিনার উপর যে অফ ক্যামেরা কতটা কি হয়েছে, সেটা অন ক্যামেরাতে যা হচ্ছে না সেটা থেকে বেশ বুঝতে পারছি। কেউ যদি অন ক্যামেরা কাউকে শেষ করার জন্য এতটা হিংস্র হতে পারে, সে অফ ক্যামেরা কি সেটা আইডিয়া করার মতন বয়স আমাদের হয়েছে, সবার হয়েছে। শুধুমাত্র এখানে হার জিতের নেশায় কিছু ভিউয়ার্স অন্ধভাবে ফন্দীপকে সাপোর্ট করে যাচ্ছে, তাতে কোনো আপত্তি নেই আমার। আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যে সৎ, যে অত্যাচারিত, যে নিপীড়িত, ভগবান তুমি তার পাশে থেকো, তাকে জিতিয়ে দিও। সে মানবিকতার দিক থেকেও জিতিয়ে দিও, তোমার বিচারের দিক থেকেও জিতিয়ে দিও, আইনি দিক থেকেও জিতিয়ে দিও, তাহলেই তোমার জিত হবে। ভগবানের জিতটা তখনই হবে যখন সেই জিতটা ভিজিবল হবে, মানুষ দেখতে পারবে, মানুষ বুঝতে পারবে যে না, যে সত্যি ছিল, সত্যিই সে জিতেছে। এইটুকুই ব্যাস কাম্য, এইটুকুই চাওয়ার। ভিডিওটা এখনও সুলেখার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।